শুভ অপরাহ্ন। যান্ত্রিক ত্রুটির কারণে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে, এজন্য আমরা দুঃখিত। তো এটি আমাদের বাংলা বিষয়ের চতুর্থ ক্লাস। এর মধ্যে আমরা বাংলা ব্যাকরণের সমাস নিয়ে আলোচনা করছিলাম। আজকে সমাসের শেষ অংশ আমরা আলোচনা করব, অর্থাৎ একটি সমাস আলোচনা আমাদের বাকি রয়ে গেছে, সেটি হচ্ছে বহুব্রীহি সমাস। তো বহুব্রীহি সমাস এবং এর সাথে উপসর্গ এই দুটি আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা শুরু করব বহুব্রীহি সমাস দিয়ে। বহুব্রীহি এই শব্দটি আমরা আগেও ব্যবহার করেছি সমাসের আলোচনা করতে গিয়ে, আর এই নামে একটি সমাস রয়েছে। তো বহুব্রীহি এই শব্দটাই হচ্ছে বহুব্রীহি সমাসের একটি উদাহরণ। তো আমরা শুরু থেকে এই পর্যন্ত পূর্বপদ এবং পরপদের অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাসের শ্রেণী বিভাগ করে তার ভিত্তিতে আমরা প্রত্যেকটা সমাস আলোচনা করছি, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ এই দুই পদের কোন পদের অর্থ প্রধান। আমরা ইতোমধ্যে যে পাঁচটি সমাস আলোচনা করেছি, পাঁচটি সমাসে আমরা খেয়াল করেছি কোথাও পূর্বপদের কোথাও পরপদের অর্থ প্রধান। এই একটি সমাস হচ্ছে তার ব্যতিক্রম। এখানে পূর্বপদের অর্থ প্রধান নয়, পরপদের অর্থ প্রধান নয়। গ্রামে দুই ভাই নিজেদের জমি নিয়ে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, ঝগড়া শুরু হয়েছে, এবং সেই ঝগড়ার একটা পর্যায়ে দেখা গেল দুই ভাই কম গুরুত্বপূর্ণ হয়ে গেল, এলাকার চেয়ারম্যান হচ্ছে ওখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওই ঘটনার মূল নিয়ন্ত্রক। এখানেও ওই রকমই একটা ঘটনা ঘটে, পূর্বপদ এবং পরপদ কোনটির অর্থ প্রধান না হয়ে তৃতীয় আরেকটি অর্থ প্রকাশ করে। এই কারণে এই সমাসটিকে আলাদা একটা সমাসে আমরা শ্রেণীকরণ করে থাকি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রায় সবাই এই সমাসটিকে আলাদা করে রেখেছেন। তো আমরা দেখো বহুব্রীহি, বহু মানে অনেক, ব্রীহি অর্থ ধান, বহুব্রীহি। বহুব্রীহি ব্যাস বাক্য যদি আমরা শব্দটাকে করি, বহুব্রীহি আছে যার। বহুব্রীহি আছে যার অর্থাৎ যার অনেক ধান আছে। তো সেখানে আমরা এই বহুর অর্থ প্রধান পাচ্ছি না, ব্রীহির অর্থ প্রধান পাচ্ছি না। প্রধান হচ্ছে যেই ব্যক্তির অনেক ধান আছে। এইরকম ধরো মহান আত্মা যার। এই ব্যাস বাক্যের মাধ্যমে আমরা যেই সমস্ত পদটি পেলাম সেটি হচ্ছে মহাত্মা। তো মহাত্মা শব্দটিতে এই মহান শব্দ প্রধান নয়, আত্মা শব্দ প্রধান নয়। মহাত্মা যেই ব্যক্তির মহান আত্মা আছে সেই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। যেমন ধরো আরেকটি উদাহরণ আমি দেই, নদী মাতৃক। নদী মাতৃক, নদী মাতৃক। তো নদী মাতৃক, নদী মাতা, মাতৃ শব্দ আমরা মাতা হিসেবে বুঝি। নদী মাতা যার, তিনি হচ্ছেন নদী মাতৃ। এখানে একটা ঘটনা ঘটছে, যদি পরপদে স্ত্রীবাচক শব্দ থাকে অর্থাৎ মাতা অর্থাৎ মাতৃ, তাহলে সমস্ত পদে এসে একটা ক যুক্ত হয়। বহুব্রীহি সমাসের এইরকম কিছু বৈশিষ্ট্য আছে। এরকম আরো দু একটি উদাহরণ দিয়ে এই যে ভিন্নার্থক বৈশিষ্ট্যগুলো, এগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। যেমন ধরো কমলের ন্যায়
পক্ষী কমলের ন্যায় পক্ষী যায়। সমস্ত পদ হচ্ছে কমলাক্ষ। তাহলে দেখো পরপদে যদি পক্ষী থাকে তাহলে সমস্ত পদে গিয়ে অক্ষ হয়ে যায়, পক্ষীটা কমলাক্ষ, কমলাক্ষ। এইরকম একইভাবে পদ্ম নাভিতে যায়, তাকে আমরা বলছি পদ্ম নাভ। এখানেও তোমরা দেখো পরপদে নাভি শব্দটা আছে, এই নাভি শব্দটার ই উঠে গিয়ে নাভ হয়ে যায়, পদ্ম নাভ। এইরকম কিছু ব্যতিক্রম আছে। যেমন যদি গন্ধ শব্দ থাকে পরপদে, গন্ধ শব্দ থাকলে সমস্ত পদে সেটি গন্ধা বা গন্ধি হয়ে যায়। যেমন সুগন্ধ, সুন্দর গন্ধ যার বা সুগন্ধ যার, সেটা আমরা বলি সুগন্ধি। তাহলে গন্ধ সেখানে গন্ধি হয়ে গেছে। মৎস্যের ন্যায় গন্ধ যার, মৎস্যের ন্যায় গন্ধ যার। এটা আবার দেখো ওখানে যেমন গন্ধি হয়েছে এখানে হয়ে যাবে গন্ধা, মৎস্য গন্ধা। তাহলে একবার ই হলো আবার আ হলো। এইরকম কিছু পরিবর্তন বহুব্রীহি সমাসে হয়ে থাকে। যাই হোক, বহুব্রীহি সমাসের শ্রেণী বিভাগ আছে। তোমরা খেয়াল করে থাকবে আমরা যতগুলো সমাস পাঠ করলাম, যদি তোমরা ৬টি ধরো তাহলে ২টি সমাসের ক্ষেত্রে শ্রেণী বিভাগটা একটু বিস্তারিত আমরা আলোচনা করতে চাই। তার মধ্যে একটা কর্মধারয় সমাস আমরা করেছি, অনেক রকম সমাস আছে। আরেকটি হচ্ছে বহুব্রীহি। সাধারণত বহুব্রীহি সমাস ৮ প্রকার হিসেবে চিহ্নিত হয়ে থাকে। তোমরা স্কুলে যে বইটি পাঠ করেছ মুনির চৌধুরী এবং মুফাজ্জল হায়দার চৌধুরী, সেই বইতে ৮ প্রকার পাবে এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীর বইগুলোতেও ৮ প্রকার সাধারণত পাবে। কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বহুব্রীহি সমাসকে ৪ ভাগে ভাগ করেছিলেন। আমরা সেই ৪টি ভাগ প্রথমে লিখে তারপরে আমরা বাকি ৪টি ভাগ লিখব। সুনীতি কুমারের মতে ৪টি সমাস হচ্ছে সমাধিকরণ, সমাধিকরণ, বহুব্রীহি, ব্যাধিকরণ, বহুব্রীহি, ব্যতিহার, বহুব্রীহি, ব্যতিহার এবং আরেকটি হচ্ছে মধ্য পদলোপী। মধ্যপদলোপী কর্মধারয় সমাস তোমরা পড়েছ। বহুব্রীহি সমাসেও ব্যাখ্যামূলক মধ্যপদ লোপ পায়। সুনীতি কুমারের মতে এই ৪টা হচ্ছে বহুব্রীহি সমাসের শ্রেণী বিভাগ, ৪টা শ্রেণী। আর পরবর্তীকালে মুনির চৌধুরী এবং মুফাজ্জল হায়দার চৌধুরী তারা আরো নতুন 4টি শ্রেণী বহুব্রীহি সমাসে যুক্ত করেছেন। সেগুলো হচ্ছে ন-ীয় বহুব্রীহি সমাস। এটাকে আবার নয়ার্থক বলা হয়, অর্থাৎ না বোধক। আরেকটি হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। অলুক বহুব্রীহি সমাস, অলুক তৎপুরুষ সমাস পড়েছো তোমরা, যে বিভক্তি লোপ পায় না, অলুক। আরেকটি হচ্ছে সংখ্যাবাচক, সংখ্যাবাচক এবং সর্বশেষটি হচ্ছে প্রত্যয়ান্ত, প্রত্যয়ান্ত সমাস, প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। তাহলে আমরা মোট ৮টি ভাগে ভাগ করে থাকি। সমাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি, নয়ার্থক বহুব্রীহি, অলুক বহুব্রীহি
সংখ্যাবাচক বহুব্রীহি এবং প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। এই 8টি ভাগে আমরা সাধারণত বহুব্রীহি সমাসকে বিভাজন করে থাকি। তা আমরা একটু সংক্ষিপ্ত হলেও এর প্রত্যেকটি শ্রেণীর সাথে উদাহরণের ভিত্তিতে আমরা কিছুটা পরিচিত হব। কারণ হচ্ছে এটার সাথে তোমাদের পরীক্ষারও কিছুটা যোগাযোগ আছে, জানার ব্যাপার তো আছে। তোমরা জানো তোমাদের ব্যাকরণে 2টি প্রশ্ন থাকে, একটি হচ্ছে বর্ণনামূলক আর একটি হচ্ছে নির্ণয়মূলক। তো সমাস থেকে নির্ণয়মূলক তোমরা শিখছো, কিন্তু বর্ণনামূলক প্রশ্ন থাকে। বর্ণনামূলক কি কি প্রশ্ন থাকে? বর্ণনামূলক প্রশ্ন থাকে তোমার যেমন হচ্ছে যে সমাসের প্রয়োজনীয়তা থাকে, তারপরে হচ্ছে সমাস কিভাবে শব্দ তৈরি করে, তারপরে থাকে সমাসের প্রয়োজনীয়তা কি, কিংবা হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণসহ বহুব্রীহি সমাসের শ্রেণীবিভাগ দেখাও। তারপরে কর্মধারয় সমাসের শ্রেণীবিভাগ আলোচনা করো। এইরকম বিবিধ বর্ণনামূলক প্রশ্ন থাকে। তার মধ্যে একটা হচ্ছে বহুব্রীহি সমাসের শ্রেণীবিভাগ। এই কারণে আমরা একটু বিস্তারিত এখানে যাব। তো সমাধিকরণের ব্যাপারটা কি? সমাধিকরণ হচ্ছে পূর্বপদ বিশেষণ। পূর্বপদ বিশেষণ এবং পরপদ হচ্ছে বিশেষ্য। এইরকম যদি ঘটনা ঘটে এবং এই 2 পদের মধ্যে বিশেষণ এবং বিশেষ্যের মধ্যে যখন সমন্বয়ের মাধ্যমে একটি নতুন শব্দ তৈরি হয়, তখন তাকে আমরা বলি সমাধিকরণ বহুব্রীহি। যেমন খোশ মেজাজ জার, খোশ মেজাজ জার। অর্থাৎ খেয়াল করে দেখো, আমরা বহুব্রীহি সমাসের যে মূল সংজ্ঞা পড়েছি, সেই মূল সংজ্ঞার সাথে সমাধিকরণের বহুব্রীহির যে সমাস নির্ণয়ের যে পদ্ধতি ঠিক একই রকম মিলে যাচ্ছে। বাকিগুলো এইরকম নাও মিলতে পারে। অর্থাৎ পূর্বপদে বিশেষণ অথবা বিশেষণ ভাবাপন্ন এবং পরপদে বিশেষ্য এবং বিশেষ্য ভাবাপন্ন, সেদিক দিয়ে এটা খোশ মেজাজ। কিংবা পীত অম্বর জার, পীতাম্বর। এইরকম নীল অম্বর জার, নীলাম্বর। কিংবা ধরো নীলকণ্ঠ জার, নীলকণ্ঠ। অর্থাৎ প্রথম পদটি বিশেষণ, দ্বিতীয় পদটি বিশেষ্য। অর্থাৎ পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। এবং এই 2 পদের সমন্বয়ের মাধ্যমে বা সংযুক্তির মাধ্যমে যেই সমাস নির্মিত হচ্ছে, যেই শব্দ তৈরি হচ্ছে, সেই প্রক্রিয়াকে আমরা বলে থাকি সমাধিকরণ বহুব্রীহি। এরপরে ধরো ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণটা আবার একটু ভিন্ন রকম। যে আমরা বহুব্রীহি সমাসে পড়লাম যে 2 পদের অর্থ কোনটাই প্রধান নয়, তৃতীয় পদ আসলো। কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহিতে যেটা ঘটবে, কোনো পদে বিশেষণ থাকবে না, সেগুলোকে আমরা বলি বহুব্রীহি সমাস। যেমন 80-তে 20 জার, 80-তে 20 জার, 80-20, 80-20। তোমরা কবিতা পড়েছো, কবু 80-20 দংশে না জারে, এইরকম। 80-তে 20 জার, 80-20। এইরকম ভাবে তোমরা দেখো। এর মধ্যে তোমাদের প্রশ্ন 80 শব্দটির সাথে নিশ্চয়ই তোমরা পরিচিত। 80 মানে কি? দাঁত, দন্ত।
বিষ কোথায় থাকে? সাপের দাঁতে থাকে। সেখান থেকে 80-তে বিষ যায়। ব্যতিক্রম বহুব্রীহিতে আরেকটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে পরপদে কৃদন্ত বিশেষণ ব্যতিক্রম বহুব্রীহি সমাস হয়ে থাকে। অর্থাৎ পরপদে কৃদন্ত বিশেষণ, কৃদন্ত কোনটা? কৃত প্রত্যয়ের মধ্য দিয়ে সাধিত যে শব্দ, যেমন বোটা খসেছে যা, বোটা খসেছে যা, কি বলি আমরা? বোটা খসা, বোটা খসা। কিংবা ধরো দু কান কাটা যা, দু কান কাটা যা, তাকে আমরা বলি, সেই ব্যক্তিকে আমরা বলি দোকান কাটা, কান কাটা। তোমরা একটা সময় খুব বিখ্যাত একটা নাটক ছিল যে সংসপ্ত, শহীদুল্লাহ কায়সারের উপন্যাস নিয়ে। সেখানে একটি চরিত্র ছিল কানকাটা রমজান। কানকাটা রমজানের চরিত্রে অভিনয় করেছিলেন হুমায়ুন ফরিদ। তো হুমায়ুন ফরিদের বা রমজানের এক কান কাটা ছিল, সে কারণে কানকাটা রমজান বলা হয়। এবং রমজানে যদি দুই কান কাটা থাকতো তাহলে বলা হতো দুই কান কাটা রমজান। এরপরে আমরা আলোচনা করব ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যতিহারের ঘটনাটা হচ্ছে দুইটি ক্রিয়াপদ পরস্পর সাপেক্ষ, অর্থাৎ একটার প্রতি আরেকটি নির্ভরশীল থাকে। অর্থাৎ দুইটা ক্রিয়াপদে যখন একটা সমাস তৈরি করে তখন তাকে আমরা ব্যতিহার বহুব্রীহি সমাস বলি। আমি একটা উদাহরণ দেই, যেমন দণ্ডাদণ্ডী, দণ্ডাদণ্ডী, দণ্ডে দণ্ডে যে লড়াই, দণ্ডে দণ্ডে যে লড়াই, সেটি হচ্ছে দণ্ডাদণ্ডী। তো দণ্ড মানে তোমরা জানো লাঠি। এইভাবে হচ্ছে যে হাতাহাতি, হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ বা হাতে হাতে যে লড়াই। তারপরে ধরো লাঠালাঠি, লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। কিংবা ধরো কানে কানে যে কথা, কানে কানে যে কথা, সেটা হচ্ছে কানা কানি, কানা কানি, কান কথা আমরা বলে থাকি, কান কথা, কানা কানি। এখানে দেখো আর একটা মজার ব্যাপার ঘটছে, যে দণ্ডে দণ্ডে যে যুদ্ধ, সেখানে দণ্ডাদণ্ডী, প্রথম পদে আ, অন্তপদে ই। হাতাহাতি, দেখো প্রথম পদে আ এবং পরপদে ই। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আ এবং ই। এটাও সমাস চিহ্নিতকরণের, অর্থাৎ ব্যতিহার বহুব্রীহি সমাস চিহ্নিতকরণের একটি পদ। সেটি হচ্ছে পূর্ব পদে আ এবং পরপদে ই যুক্ত হবে। প্রত্যেকটা জায়গায় দেখো এখানে কানে কানে আছে, কিন্তু এখানে গিয়ে কানা কানি, প্রথমে আ পরে ই। দণ্ডা দণ্ডি, আ ই। হাতা হাতি, আ ই। লাঠা লাঠি, আ ই। যাই, তাহলে আমরা ব্যতিহার বহুব্রীহি সমাসের যে পরিচয়টি পেলাম, যে দুইটি ক্রিয়ার মধ্যে যে ঘটনাটি ঘটবে, দুটি ক্রিয়াপদের মধ্যে, অর্থাৎ সাপেক্ষ ক্রিয়া, অর্থাৎ পরস্পর সাপেক্ষ, একটা আরেকটার উপরে নির্ভরশীল, এইরকম পদের সমন্বয়ে যে সমাস গঠিত হবে তাকে আমরা বলবো ব্যতিহার বহুব্রীহি সমাস। এবার আমরা আসি মধ্য পদলোপী। এটা আমি আগের দিনও তোমাদের বলেছি, মধ্য পদ
লোপ, অর্থাৎ মাঝের যে পদটা থাকে সেটি লোপ পেয়ে যাবে। এই পদটা কোন পদ? ব্যাস বাক্যে সমস্ত পদটাকে ব্যাখ্যা করার জন্য ব্যাস বাক্যে একটা বাড়তি পদ যুক্ত হয়। ব্যাখ্যামূলক যে পদ, ব্যাখ্যা করা হয় যেই পদ দিয়ে, সেই পদকে বলা হয়। সেই পদটি লোপ পেয়ে যখন একটি নতুন শব্দ তৈরি হবে এবং পূর্বপদ পরপদের কোনটির অর্থ প্রদান হবে না, তখন সেটাকে আমরা মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলবো। যেমন গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানটার নাম কি? গায়ে হলুদ। অর্থাৎ গা ও প্রধান না, যদিও ওই অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া হয় বর এবং কনের, হলুদ এবং বর কনের শরীরে বা তাদেরকে গোসল করানোর যে শরীরে যে হলুদ দিয়ে যে অনুষ্ঠানটি করা হয় সে দুটিই থাকে, কিন্তু তার কোনোটি এখানে প্রধান হয় না। প্রধান হয়ে ওঠে কোনটা? গায়ে হলুদ অনুষ্ঠান, অর্থাৎ অনুষ্ঠানের ব্যাপারটাই এখানে প্রধান হয়ে ওঠে। যেমন একই রকম ভাবে হাতে খড়ি, হাতে খড়ি, হাতে খড়ি এই শব্দের সাথে বা এই ঘটনার সাথে তোমাদের পরিচয় আছে কিনা আমি জানি না, কারণ এক সময় আমরাও শৈশবে দেখেছি যখন কোনো একটি শিশুকে হাতে বই দেওয়া হয়, হাতে পেন্সিল বা চক বা স্লেট কোনো কিছু দিয়ে প্রথম তাকে যেদিন অক্ষর জ্ঞান দেওয়ার শুরু করে, এবং সেটার একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু করা হয়। কোনো একজন পণ্ডিত, একজন শিক্ষক কেউ এসে বাচ্চার হাতে কলম পেন্সিল ধরে একটা আনুষ্ঠানিকতা, তো সেটাকে বলা হয় হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানের নাম হাতে খড়ি। খড়ি মানে তোমরা জানো চক, মাটি ইত্যাদি আমরা চক দিয়ে লিখি, এগুলোকে বলা হয়ে থাকে। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। এরপরে আরেকটি সমাস হচ্ছে ন ইয় এবং কোথাও কোথাও নয়র্থক পাবে, তোমরা দুটোই লেখা হয়। নয়র্থক বা ন ইয় বহুব্রীহি সমাস। এখানে পূর্ব পদে একটা অব্যয় যুক্ত হয়, পূর্ব পদে অব্যয় যুক্ত হয় এবং সেই অব্যয়টি হচ্ছে না বোধক, না বোধক অব্যয়। হ্যাঁ, কোনো কিছু না করে দিচ্ছে, বিপরীত কোনো কিছু বলছে, এই জাতীয় ঘটনা যখন ঘটে তখন তাকে আমরা নয়ার্থক বহুব্রীহি সমাস বলে থাকি। এবং তোমরা এর মধ্যে আরো একটা ঘটনা দেখবে, আমরা একটা উদাহরণ দেই। যেমন অজ্ঞান, ন বা নাই জ্ঞান যার, তাহলে সেই এই ব্যাস বাক্যের মধ্যে দিয়ে যে শব্দটি তৈরি হলো সেটি হচ্ছে অজ্ঞান। অজ্ঞানের অ হচ্ছে অব্যয়। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে সমস্ত পদটা সাধারণত বিশেষণ বিশেষণ পদে রূপান্তরিত হয়। এইভাবে তোমরা নির্ভুল, নির্ভুল, ভুল নেই যা, কিংবা ধরো বেহেড, বেহেড যা, তোমরা এখানে বেহেড যা, তাকে আমরা বলি বেহেড। তাহলে এইভাবে পূর্ব পদে অব্যয় যুক্ত হবে এবং সেই অব্যয়টি কিরকম অব্যয় হবে, কোন অর্থে ব্যবহৃত হবে? না অর্থে, না বোধক ভাব প্রকাশ করবে, তাহলে তার মাধ্যমে যে সমাস সংগঠিত হবে সেই সমাসকে আমরা বলবো নয় নয় বা নয়ার্থক বহুব্রীহি সমাস। এরপরে তোমরা দেখো প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস।
প্রত্যয় আন্ত বহুব্রীহি সমাস। প্রত্যয় যদিও তোমাদের পড়ানো হয়নি, কিন্তু নিশ্চয়ই স্কুলে তোমরা পড়েছো। অর্থাৎ প্রত্যয় সাধিতর একটা ব্যাপার এখানে ঘটে থাকে। যেমন ধরো এখানে বলা হয়েছে সমস্ত পদে আ এ ও এই তিনটি প্রত্যয় যুক্ত হবে, বা এছাড়া আরো কিছু কিছু প্রত্যয় যুক্ত হয়ে যদি বহুব্রীহি কোনো নতুন শব্দ তৈরি হয়, তাহলে তাকে আমরা বলবো প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। যেমন আমি তিনটি উদাহরণ দেই। এক চোখা, তারপরে ঘর মুখ, এবং নি খরচে, এই তিনটি হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের সমস্ত পদ। প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের সমস্ত পদ। তা নি খরচে, নেই খরচ যা, সেটা হচ্ছে নি খরচে। তোমাদের আমি বলেছিলাম আ ও এ, এই তিনটি আ এ ও, এই তিনটি প্রত্যয় যুক্ত হবে। তো দেখো এখানে নি খরচে, তো এই যে অন্তে কি যুক্ত হয়েছে? খরচ যোগ এ প্রত্যয় যুক্ত হয়েছে। এক চোখা কি? একদিকে চোখ যা, একদিকে চোখ যা, তাকে আমরা বলছি এক চোখা। এক চোখাতে কি ঘটছে? চোখের সাথে আ প্রত্যয় যুক্ত হয়েছে। চোখ যোগ আ, চোখা। চোখ যোগ আ প্রত্যয় যুক্ত হয়ে সমস্ত পদ তৈরি হয়েছে। এদিকে আরেকটি উদাহরণ দেখো। ঘর মুখ, ঘরের দিকে মুখ যা, ঘর মুখ। এবং সবসময় খেয়াল রাখবে যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তৃতীয় একটি পদের অর্থ প্রদান হচ্ছে। তাহলে মুখতে কি ঘটছে? মুখ যোগ ও হচ্ছে প্রত্যয়। তাহলে প্রত্যয়ান্তরতে কি ঘটতেছে? যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে আ এ ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়, সেই জাতীয় বহুব্রীহি সমাসকে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস বলা হয়। এরপরে আছে অলুক বহুব্রীহি। তোমরা অলুক তৎপুরুষ সমাস পড়েছো। অলুক তৎপুরুষের সাথে অলুক বহুব্রীহির একটা সম্পর্ক আছে, সেটি হচ্ছে পূর্বপদ এবং পরপদের বিভক্তি লোপ পায় না। অর্থাৎ পূর্বপদ এবং পরপদ অপরিবর্তিত থাকে। সেই জাতীয় বহুব্রীহি সমাসকে অলুক বহুব্রীহি সমাস বলে। যেমন গলায় গামছা, গলায় গামছার ব্যাস বাক্য কি? গলায় গামছা যা, গলায় গামছা যা। তো দেখো এখানে এই গলায় শব্দের বিভক্তিও লোপ পায়নি, গামছা শব্দের অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুইটির কোনটি পরিবর্তিত হয়নি, অপরিবর্তিত রয়ে গেছে। যেমন চার
হাতি। 4 হাত পরিমাণ 4, পরিমাণ 4। এইভাবে 10 গজি ইত্যাদি রয়েছে এবং এগুলোকে আমরা মাথায় পাগড়ি, হাতে ছড়ি যার, হাতে ছড়ি যার, হাতে ছড়ি, মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি। আচ্ছা, 4 হাতি পরিমাণ যার, এটি আসলে অলুক বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত নয়। মাথায় পাগড়ি, হাতে ছড়ি, গলায় গামছা, এগুলো হচ্ছে অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ। কিংবা কানে কলম যার, তোমরা জানো যে অনেকে কাজ করার সময় কাজ করতে করতে হয়তো কানে কলমটা দিয়ে রাখলো। এরপরে আরেকটি সমাস বাকি থাকে সংখ্যাবাচক বহুব্রীহি। বহুব্রীহি সমাসের আরেকটি প্রকার হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহিতে পূর্বপদ হচ্ছে সংখ্যাবাচক, পূর্বপদ হবে সংখ্যাবাচক, পরপদ হবে বিশেষ্য এবং এই পূর্বপদ এবং পরপদ মিলে যেই সমস্ত পদ তৈরি করবে, অর্থাৎ নতুন পদ তৈরি করবে, নতুন শব্দ তৈরি করবে, সেটি হবে বিশেষণ। তাহলে এই সংখ্যাবাচক বহুব্রীহি চেনার একটা সুবিধা হচ্ছে পূর্বপদ সংখ্যাবাচক হবে, পরপদ বিশেষ্য হবে, সমস্ত পদ বিশেষণ হবে। এবং আমি একটু আগে যে উদাহরণটি দিলাম 4 হাত পরিমাণ যার, 4 হাতি, সেটি হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ। এইভাবে 10 গজি, 10 গজ পরিমাণ যার, 10 গজ পরিমাণ যার। তাহলে পূর্বপদে কি? সংখ্যাবাচক শব্দ। পরপদে কি? বিশেষণ, এটা পরিমাপের একক, পরিমাণের একক, এটা বিশেষ্য। এবং এই দুটো মিলে যেটা তৈরি হলো সেটা হচ্ছে 10 গজি, অর্থাৎ 10 গজি ধুতি, 10 গজি শাড়ি, 10 গজি থান, এরকম আমরা বলে থাকি। এরকম অনেক উদাহরণ আছে। চৌচালা, চৌচাল যার, অর্থাৎ যেই ঘরে 4টি চাল, তাকে আমরা চৌচালা বলে থাকি। কিংবা এরপরে 5 হাতি, এরকম আরো সংখ্যা, উদাহরণের সংখ্যা তোমরা বাড়াতে পারবে। তো এই মোটামুটি আমরা 4 প্রকার বলো, 3 প্রকার বলো, 5 প্রকার বলো, 6 প্রকার বলো, প্রত্যেকটা শ্রেণী বিভাগ করার ক্ষেত্রে নিজস্ব যুক্তি আছে। সেই যুক্তি দিয়ে শ্রেণী বিভাগ করতে গেলে আমরা এইরকম বিভিন্ন সমাস আমরা পেয়ে থাকি। এর বাইরে তোমরা দেখবা আরো 2টি সমাস আছে, সেগুলো হচ্ছে দুটি ভিন্ন নামে আমরা নির্ণয় করে থাকি। একটিকে বলি আমরা নিত্য সমাস। নিত্য সমাস, নিত্য সমাসের ঘটনাটা কি? সমসমান যে পদ সেগুলো সব সময় সমাসবদ্ধ থাকে। সমসমান পদ কোনগুলো? পূর্বপদ এবং পরপদ। নিত্য মানে সর্বদা, সর্বদা সেগুলো সমাসবদ্ধ থাকে, অর্থাৎ এগুলো ব্যাস বাক্য করার প্রয়োজন হয় না। যেমন গ্রামান্তর, গৃহান্তর, গৃহান্তর, কিংবা ধরো কেবল
দর্শন মাত্র, এগুলো নিত্য সমাসের উদাহরণ। এগুলোর ব্যাস বাক্য না থাকলেও এই সমস্ত পদটিকে ব্যাখ্যা করার জন্য এগুলো সমস্ত পদকে ব্যাখ্যা করা যায়, এবং সেই ব্যাখ্যা করার নিয়মটা কি? কোনো একটা ভিন্ন শব্দ যোগে একটা যেটার সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ শব্দটা যেভাবে তৈরি হয়েছে সেই শব্দ যোগে এটাকে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ সেগুলো ব্যাখ্যামূলক শব্দ, সেগুলোকে আমরা ব্যাস বাক্য বলবো না। অন্য গ্রাম, গ্রামান্তর, অন্য গৃহ, গৃহান্তর, দর্শন মাত্র, কেবল দর্শন। অর্থাৎ আরেকটি শব্দ যোগে আমরা এগুলোকে ব্যাখ্যা করলাম, কিন্তু এই অন্য গ্রাম, অন্য গৃহ, কেবল দর্শন এগুলো কিন্তু কোনোভাবে ব্যাস বাক্য নয়। তাহলে যেই সমাসে পূর্বপদ এবং পরপদ সর্বদা সমাসবদ্ধ থাকে, ব্যাস বাক্য করা যায় না, বা এই জাতীয় সমাসকে আমরা নিত্য সমাস বলে থাকি। আর এর বাইরে আরেকটি সমাস তোমরা পড়ে থাকো, প্রাদি সমাস। প্রাদি সমাসের ঘটনাটা হচ্ছে প্র, প্রতি, অনু ইত্যাদি অব্যয়ের সাথে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের যে সমাস হয়। কৃত প্রত্যয় সাধিত শব্দকে আমরা কি বলতেছি? কৃদন্ত শব্দকে আমরা প্রাদি সমাস বলে থাকি। আমি তোমাদের কয়েকটি উদাহরণ দেই, যেমন প্রবচন, প্রকৃষ্ট যে বচন, কিংবা অনুতাপ, 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 অনুতে যে তাপ, অনু মানে পশ্চাৎ, অর্থাৎ পশ্চাতে যে তাপ, সেগুলোকে আমরা বলতেছি অনুতাপ। তার প্রাদি সমাস হচ্ছে প্র, প্রতি, অনু ইত্যাদি অব্যয়ের সাথে যদি কৃত প্রত্যয় সাধিত কোন শব্দের, অর্থাৎ বিশেষ্যের সাথে নতুন শব্দ তৈরি হয়, তখন তাকে আমরা বলি প্রাদি সমাস। যাই হোক, এই মোটামুটি আমি বলবো সমাসের আলোচনা শেষ হলো, এবং তোমরা পুরোটা যদি খেয়াল করে থাকো তাহলে দেখবা যে পূর্বপদ এবং পরপদ এই দুটোকে ভিত্তি ধরে, এই দুটোকে সামনে রেখে আমরা সমস্ত সমাসগুলো আলোচনা করেছি। এবং এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাস বাক্য। কারণ ব্যাস বাক্য যদি তুমি নির্ণয় করতে না পারো, ব্যাস বাক্য যদি তুমি চিহ্নিত করতে না পারো, অর্থাৎ সমস্ত পদটাকে যদি তুমি বিস্তৃত করতে না পারো সঠিকভাবে, তাহলে তুমি সমাস চিহ্নিত করতে পারবে না বা সমাস নির্ণয় করতে পারবে না। তো সেই ক্ষেত্রে তোমাদের বইয়ে দেখবা প্রচুর উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো একবার চোখ গোলাবে, উদাহরণগুলো চোখ গোলালে তখন তোমরা ওই সমস্ত পদের মধ্যে কি কি বিস্তারিত পদ আছে, কি কি বিস্তরণ ঘটানো যায়, কি কি প্রক্রিয়া, সেগুলো তোমাদের চর্চার মধ্যে চলে আসবে, অনুশীলনের মধ্যে যখন চলে আসবে সেগুলোকে তোমাদের পরিচিত মনে হবে। এবং ব্যাস বাক্য খুব গুরুত্বপূর্ণ এই কারণ হচ্ছে যে একই সমস্ত পদ, একটা সমাসবদ্ধ পদ, এটাকে তুমি দুইটি তিনটি সমাসও দেখাতে পারো, দেখানো সম্ভব, দুই তিন ভাবে তৈরি হতে পারে। যেমন আমি একটা উদাহরণ দেই, দুধ ভাত, দুধ ও ভাত কি সমাস হলো? দুধ ভাত, দুধ ও ভাত। দুধ ও ভাত দ্বন্দ্ব সমাস। আবার যদি আমি বলি না, এটা আমি ব্যাস বাক্য করব, দুধ মিশ্রিত ভাত, দুধ মিশ্রিত ভাত, তাহলে কি হয়ে যাবে? এটা মধ্য পদলোপী কর্মধারা। মধ্য পদলোপী কর্মধারা
সমাস। এরকম আরেকটা উদাহরণ আমি দেই তোমাদের বোঝানোর জন্য, যেমন গড়মিল। তো গড়মিল শব্দটা দেখো, গড়মিল, 9 মিল, মিল নাই যা, আমি 9 এর তৎপুরুষ সমাসে চলে যাব। আমি এটাকে ব্যাস বাক্য করব মিলের অভাব, মিলের অভাব। আমি এখানে চলে যাব অব্যয়ভাব সমাসে, এটা আমি করলাম তৎপুরুষ, এটা আমি করলাম অব্যয়ভাব। এবং আরো একটি ভাবে আমি এটা করতে পারি, সেটা হচ্ছে মিল নেই যাতে, সেটাও গড়মিল। তখন এটাকে আমি বলবো বহুব্রীহি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বা অনুভব করতে পারছো যে ব্যাস বাক্য তৈরি করা বা একটি সমস্ত পদের বিস্তরণ ঘটানো সমাসের জন্য কতটা জরুরি বা গুরুত্বপূর্ণ। যাই হোক, সমাস নিয়ে আমরা আর আলোচনা করব না। সমাসের কথা তোমাদের আমি বলেছি যে কি কি প্রশ্ন তোমরা করবে, সেটাও আমি বলেছি যে শ্রেণী বিভাগ করবে। তবে আমি তোমাদের সবসময় বলবো যে সমাস কিভাবে নির্ণয় করতে হয়, নির্ণয়ের দিকে গেলে তোমরা সাধারণত পরীক্ষায় ভালো করবে। এর সাথে আমি একটি ছোট বিষয় আলাপ করে যাই, সেটি হচ্ছে উপসর্গ। আমরা সমাসের আলোচনা শুরুতেই আমরা বলেছিলাম বাংলা ভাষায় শব্দ তৈরির কতগুলো প্রক্রিয়া আছে, তার মধ্যে উপসর্গ গুরুত্বপূর্ণ। উপসর্গ, প্রত্যয়, সমাস, সন্ধি। উপসর্গ নিয়ে আমরা একটু আজকে সংক্ষিপ্ত আলোচনা করে যাই, খুব ছোট অংশ, এবং এর ভিতরে হচ্ছে যে দ্বিধা তৈরি করে এইরকম কিছু নেই। তোমরা এগুলো একটু ভালো করে পড়ে নিবে। অর্থাৎ অব্যয় সূচক কিছু শব্দাংশ আছে বাংলা ভাষায়, যেগুলো অন্য শব্দের আগে বসে কি করে, শব্দের নতুন নতুন শব্দ তৈরি করে। অব্যয় সূচক কিছু শব্দ আছে, শব্দাংশ, শব্দ বলবো না আমরা, শব্দাংশ, যেই শব্দ অন্য শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করে। নতুন শব্দ তৈরি করতে গিয়ে কি করে, শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। সে কিরকম পরিবর্তন ঘটায়? অর্থের সংকোচন ঘটায়। অর্থের একটা বৃহৎ অর্থ আছে, সেটাকে ছোট করে নিয়ে আসে। অর্থের একটা ক্ষুদ্র অর্থ আছে, সেটাকে বিস্তৃত করে অর্থটা সম্প্রসারণ ঘটায়। তাহলে এগুলোই হচ্ছে উপসর্গের কাজ। অব্যয় সূচক শব্দাংশ, অব্যয় কি? অব্যয় শব্দটাই তোমরা দেখো বাংলা ব্যাকরণে বারবার পাবে, ন ব্যয়, মানে যার কোনো ব্যয় নেই, যার কোনো খরচ নেই, যাকে আর ভাঙা যায় না, যাকে আর বিশ্লেষণ করা যায় না, ওইটাই হচ্ছে মৌলিক। সেগুলো হচ্ছে অব্যয়। এবং অব্যয়ের মজার ব্যাপার হচ্ছে যে অব্যয়কে কোনোভাবে ভাঙা যাবে না, এর অর্থ কোনোভাবে পরিবর্তন হবে না, এর সাথে কখনো বিভক্তি যুক্ত হবে না। এবং আমরা যে এক বচন বহু বচন করি, বচন, এবং আমরা যে লিঙ্গান্তর করি, যে পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ, মানে শব্দটি পুরুষবাচক না স্ত্রীবাচক, এর কোনোটির মধ্যে অব্যয় পড়বে না। এবং অব্যয় সাধারণত আমাদের বাংলা ভাষার শোভা গঠন করে, তারপরে দুটি বাক্যের সংযোগ ঘটায়, এইরকম নানান রকম কাজ করে থাকে। এবং ও এবং আর এগুলো আমরা জানি অব্যয়। কিন্তু উপসর্গ কোনগুলো? উপসর্গকে কিন্তু আমরা অব্যয় বলছি না, অব্যয় সূচক শব্দাংশ, এটা মনে রাখবে সবসময়। অব্যয় সূচক শব্দাংশ, অব্যয় সূচক শব্দাংশ, এগুলো কোন শব্দের আগে বসে সেই
নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি করবে, কিংবা ওই শব্দের অর্থের পরিবর্তন ঘটাবে। অর্থের পরিবর্তন ঘটাতে গিয়ে অর্থের সংকোচন ঘটতে পারে, অর্থের সম্প্রসারণ ঘটতে পারে, এরকম নানান ঘটনা ঘটে থাকতে পারে। যাই হোক, উপসর্গ তোমরা দেখবা যে আমি দু একটা উদাহরণ দিই, যেমন হার একটা শব্দ। এই উদাহরণটা বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয়, কারণ এটার সাথে অনেকগুলো অব্যয় যুক্ত করা যায়। তো হার শব্দটার অর্থ কি? হার আমরা জানি একটা হচ্ছে গহনা, আর একটা হচ্ছে হেরে যাওয়া অর্থাৎ পরাজয়। এই দুটি অর্থ এই হার শব্দটি আছে। এখন তোমরা খেয়াল করো, আমরা যেমন উপসর্গ অর্থাৎ অব্যয়সূচক শব্দাংশ বি এর সাথে যুক্ত করব, তখন হারের সাথে বি যুক্ত করলাম, বিহার শব্দ তৈরি। আমরা অব্যয়সূচক শব্দাংশ প্রযুক্ত করব, সাথে সাথে এটা প্রহার হয়ে গেল। তাহলে আমরা দুইটি শব্দ পেলাম, একটা প্রহার, একটা বিহার। যদি অব্যয়সূচক শব্দ পরিযুক্ত করি আমরা, তাহলে পরিহার। তাহলে তোমরা দেখো তিনটি শব্দ তৈরি হলো একটি শব্দের আগে তিনটি অব্যয়সূচক শব্দাংশ যুক্ত করে। বিহার মানে কোথাও ঘুরে আসা, বিহারে যাওয়া। প্রহার মানে তোমরা জানো মার দেওয়া, আঘাত করা, প্রহার করা। পরিহার মানে আমি কোনো কিছু পরিহার করলাম, পরিত্যাগ করলাম, আমি এটা থেকে দূরে থাকলাম, এরকম। তাহলে একটা শব্দ যার অর্থ গহনা বা পরাজয়, তার আগে আমরা তিনটে অব্যয়সূচক শব্দাংশ যুক্ত করে আমরা নতুন তিনটি শব্দ তৈরি করলাম। এবং এই যে শব্দ বা শব্দাংশ, যে শব্দাংশ অব্যয়সূচক যে শব্দাংশ আমরা যুক্ত করলাম, এটিকে বলা হয় উপসর্গ। উপসর্গ উৎসের ভিত্তিতে আমরা উপসর্গকে তিন ভাগে ভাগ করে থাকি। বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, আরেকটি হচ্ছে বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ বাংলা ভাষা থেকে এসেছে, তৎসম উপসর্গ তোমরা বুঝতে পারছো এগুলো সংস্কৃত উপসর্গ, আর বিদেশি ভাষার মাধ্যমে আমাদের বাংলা ভাষায় যে উপসর্গগুলো এসেছে। এবং বাংলা উপসর্গ হচ্ছে 21টি, তৎসম অর্থাৎ সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। আর বিদেশি উপসর্গ এগুলো আসলে বিভিন্ন সময় আসতে থাকে এবং এগুলো বাড়তে থাকে, এই কারণে এটির নির্ণয় করা খুব মুশকিল। যেমন বাংলা উপসর্গ যেমন অ, অঘা, অজ। আমি যদি বাংলার উদাহরণ দেই, অ, অঘা, অজ, এরকম মোট 21টা উপসর্গ আছে। অ দিয়ে আমি অচেনা আমি শব্দ তৈরি করলাম, অঘা দিয়ে অঘারাম। দেখো রাম একটা চরিত্র, রামায়ণের রাম চরিত্র, তিনি অবতার এবং সারা ভারতের মানুষ তাকে পূজা করে। কিন্তু তার আগে যখন আমরা অঘা শব্দটা যুক্ত করে দিলাম, অঘারাম, সাথে সাথে এই শব্দ একটা বিপরীত একটা অর্থে নিয়ে আসলো। অঘারাম খুব বোকাশোকা একজন মানুষ। অজ, আমি অজ পাড়াগা, অজ পাড়াগা, খুব অজ, খুব প্রান্তিক একটা গ্রাম যেখানে একেবারে বিচ্ছিন্ন, এরকম একটা জায়গাকে আমি এই অজ শব্দ দিয়ে আমি ওটাকে চিহ্নিত করলাম যে ওটা বাংলাদেশের 8-10-5টা সাধারণ গ্রামের মতো, পাড়ার মতো না। তো এইভাবে সংস্কৃত উপসর্গ আছে। তো একটু আগে আমরা যে প্র দিয়ে শব্দ তৈরি করলাম, প্র হচ্ছে সংস্কৃত উপসর্গ। এভাবে প্র, পরা, অপ, সু, উপ। আমি উপ দিয়ে দু একটা উদাহরণ দেই। বৃষ্টি,
উপসর্গ সংস্কৃত বৃষ্টি উপসর্গের মধ্যে উপটা একটি গুরুত্বপূর্ণ উপসর্গ। বিভিন্ন অর্থে আমরা যেমন উপকূল এবং নিকট অর্থে আমরা কুলের সাথে উপযুক্ত করে উপকূল তৈরি করলাম, অর্থাৎ কাছাকাছি, মানে কুলের নিকটবর্তী যেই জায়গাটা সেটাকে আমরা বলছি উপকূল। কিংবা ধরো হচ্ছে উপকণ্ঠ, তারপরে উপদ্বীপ, উপদ্বীপ এটা সদৃশ অর্থে আমরা এটি করলাম, মানে দ্বীপের সদৃশ। আবার আমরা উপগ্রহ তৈরি করতে পারি, উপগ্রহ, উপগ্রহ ক্ষুদ্র অর্থে, অর্থাৎ গ্রহের তুলনায় উপগ্রহ খুব ছোট, সেই অর্থে আবার সদৃশ অর্থ এটি আসে। এইভাবে আমরা সংস্কৃতে মোট 20টি উপসর্গ পাই। এর বাইরে আমরা বিদেশি ভাষায় প্রধানত ফার্সি, আরবি এবং ইংরেজি থেকে বিভিন্ন উপসর্গ পেয়ে থাকি। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, বাংলা এবং সংস্কৃত উপসর্গ এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি আছে? পার্থক্য হচ্ছে বাংলা উপসর্গ সব সময় বাংলা শব্দের সাথে যুক্ত হয়, আর সংস্কৃত উপসর্গ সব সময় সংস্কৃত শব্দের সাথে ব্যবহৃত হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, বাংলা উপসর্গ বাংলা শব্দের সাথে, সংস্কৃত উপসর্গ সংস্কৃত শব্দের সাথে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি হয়। কিন্তু এখানে একটি ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে 4টি উপসর্গ আছে, যেটি বাংলাতেও আছে, যেটি সংস্কৃতেও আছে। আ, সু, বি, আরেকটি হচ্ছে নি, এই 4টা। তাহলে এই 4টার ক্ষেত্রে আমরা কিভাবে বাংলা এবং সংস্কৃত শব্দের পার্থক্য, উপসর্গের পার্থক্য নির্ণয় করব? তখন আমরা পার্থক্য নির্ণয় করব এই আ যে উপসর্গটি, এটি যেহেতু বাংলাও এবং সংস্কৃত, সেহেতু এই আর সাথে যখন বাংলা শব্দ যুক্ত হবে তখন সেটা হবে বাংলা উপসর্গ। যেমন আকাশ, আকাশ। আবার এর সাথে যখন সংস্কৃত উপসর্গ যুক্ত হবে তখন আমরা তাকে বলবো সংস্কৃত। যেমন আ কণ্ঠ, আ কণ্ঠ। এইভাবে প্রত্যেকটারই তোমরা পাবে। যেমন সু দিয়ে বাংলায় শূন্যযোগ, ইংরেজিতে সুতীক্ষ্ণ। কিংবা বি দিয়ে বাংলায় বিনামা বা সংস্কৃতিতে বিপক্ষ। নি দিয়ে বাংলায় নীলা, সংস্কৃতে নিধাক। তো এই হচ্ছে উপসর্গের মূল আলোচনা। উপসর্গে তোমরা একটা প্রশ্ন পেয়ে থাকো সব সময়, সেটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, ব্যাখ্যা করো। এর ব্যাখ্যা খুব সহজ। আমি যেটা খেয়াল করেছি যে তোমরা এই প্রশ্নের উত্তর করতে গিয়ে একটু ঘাবড়ে যাও, প্রশ্নের উত্তরটা ঠিক তোমরা ধরতে পারো না। এবং না ধরতে পারা, আমি সবার কথা বলছি না, কারো কারো কথা বলছি, না ধরতে পারার কারণ হচ্ছে বাচকতা এবং দ্যোতকতা, এই দুইটি শব্দ ব্যাখ্যা করতে না পারার কারণে, বা এই দুইটি শব্দ যে একটু ডিকশনারিতে দেখে নিবে সেই আলস্যের কারণে এটি তাদের ক্ষেত্রে ঘটে থাকে। বাচকতা মানে কোনো কিছু প্রকাশ করছে, কোনো অর্থ প্রকাশ করছে, এইরকম ক্ষেত্রে আমরা বাচন বলি। বাচন মানে আমি যেই বচন দিলাম, যেই বাচন দিলাম, তার একটা অর্থ থাকতে হবে, মিনিং থাকতে হবে। তো অর্থবাচকতা মানে যেই বচন, যেই বাচ্য বা যেই কথা আমি বললাম তার অর্থ থাকতে হবে। তো উপসর্গের এটি নেই। এই যে আমরা যেগুলো বললাম উপ, নি, প্র, অ, অগা, এগুলো কোনোটার অর্থ আছে? কোনোটারই অর্থ নেই। এই কথাটাই বলা হয়েছে যে অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, অর্থাৎ
দ্যোতকতা কি? দোতনা তৈরি করে, পরিবর্তন করে। এটা একবার এরকম হতে পারে, একবার অন্যরকম হতে পারে, একবার অন্য আরেক রকম হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। দোতনা সৃষ্টি করতে পারে। সঙ্গীতের দোতনা যখন সৃষ্টি হয়, একই সাথে আমরা সেতারেরও শব্দ শুনি, একই সাথে আমরা তবলারও শব্দ শুনি, একই সাথে আমরা ভোকালেরও শব্দ শুনি। অর্থাৎ তার মধ্যে একটা দোতনা তৈরি হয়, অর্থাৎ অর্থ দ্যোতকতা আসে। অর্থাৎ এটা দিয়ে তো সেতার আলাদা করে কোনো কিছু না, তবলা আলাদা করে কোনো কিছু না, সবকিছু মিলে একটা জিনিস তৈরি হয়েছে। অর্থ দ্যোতকতা তৈরি হয়, অর্থাৎ উপসর্গটা আরেকটি শব্দের আগে বসে তাকে নতুন একটা শব্দে রূপান্তর করতে পারে, এই কথাটি বোঝানো হয়েছে। তো যাই হোক, উপসর্গের সাধারণত যদি বর্ণনামূলক প্রশ্ন থাকে, এই প্রশ্নটি সাধারণত থাকে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, ব্যাখ্যা করো। তো দ্যোতকতা মানে সে নতুন নতুন অর্থ তৈরির ক্ষমতা তার আছে, নতুন ভাবে অর্থ পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা তার আছে। যেই অর্থ শব্দের আছে সেই অর্থের বিপরীত একটা শব্দ তৈরি করে দেওয়ার সামর্থ্য তার আছে। খুব পজিটিভ সদর্থক একটা ভাব আছে একটা শব্দের, খুব পজিটিভ, খুব মানে ভালো অর্থ প্রকাশ করে। সেই শব্দটাকে একেবারে খুব মন্দ অর্থে, নতুন একটা অর্থে, বিপরীত অর্থে নিয়ে যাওয়ার ক্ষমতা উপসর্গের আছে। এই কারণেই বলা হয় উপসর্গের অর্থ দ্যোতকতা আছে কিন্তু অর্থ বাচকতা নেই। যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের আগের দিনও আমি বলেছি, আজকেও বলবো, সবাই সাবধানে থাকবে এবং বেশি করে গরম পানি খাবে। পারতপক্ষে তোমরা কেউ ঠান্ডা পানি খাবে না। তোমরা যেহেতু সবাই অনলাইনে ক্লাস করছো, তার মানে বিশ্বের সাথে তোমাদের যোগাযোগ আছে, কোনোভাবেই ঠান্ডা পানি খাবে না। এবং হচ্ছে যে যেই সব খাবারে ভিটামিন সি আছে সেগুলো তোমরা খাওয়ার চেষ্টা করবে, যাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো সবল হয়। এবং একই সাথে হচ্ছে যে তোমরা ঘরে বসে সব সময় অনলাইনে বসে থাকবে না, অবশ্যই শারীরিক শ্রমের সাথে যুক্ত থাকবে। যত ছোট জায়গায় হোক, যতটুকু জায়গায় হোক, তার মধ্যে ব্যায়াম করবে। ব্যায়াম করা ছাড়া শরীরের সক্ষমতা তৈরি হবে না। এগুলোর মাধ্যমে আমরা এই করোনা ভাইরাসের সাথে আপাতত যুদ্ধ করতে পারবো, যেহেতু এখনো পর্যন্ত এর কোনো ওষুধ এবং প্রতিষেধক তৈরি হয়নি। এই কারণে তোমরা সবাই সাবধানে থাকবে এবং সবার কথা শুনে চলবে। শুভ অপরাহ্ন।